একটি দেশ যেখানে এক মুহূর্তেই নিভে যেতে পারে সব আলো, থেমে যেতে পারে হাজার হাজার কারখানার চাকা, আর পুরো অর্থনীতি ডুবে যেতে পারে এক গভীর অজানা অন্ধকারে। শুনতে কি সিনেমার গল্প মনে হচ্ছে, নাকি এটাই হতে যাচ্ছে বাংলাদেশের বাস্তবতা? প্রশ্নটা এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ কি সত্যি ভয়াবহ এক জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে, নাকি এসব কেবলই আতঙ্ক ছড়ানোর গুজব? কিন্তু যদি গুজব না হয়, যদি পর্দার আড়ালে ধীরে ধীরে তৈরি হয় এক বড় বিপর্যয়ের চিত্র। আন্তর্জাতিক কূটনীতির জটিল খেলায় বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে ভয়ঙ্কর পরিণতি। জ্বালানি ঘাটতি, কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে কি দেশটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অদৃশ্য সংকটের দিকে, নাকি এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলাদেশের জ্বালানি সংকটের আসল চিত্র, কূটনৈতিক সিদ্ধান্তগুলোর অজানা দিক, আর সেই সম্ভাব্য বিপর্যয় যা হয়তো ইতিমধ্যে দরজায় কড়া নাড়ছে। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের প্রতি কিছুটা মনোকষ্ট প্রকাশ করেছে ইরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান তাদেরকে হতাশ করেছে। এমনকি তারা এটাও বলেছেন বাংলাদেশের আচরণে তারা কষ্ট পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আসলেই কি করেছে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের উপর আগ্রাসী হামলা চালায়, যা আন্তর্জাতিকভাবে অনেকেই অবৈধ হিসেবে দেখেছেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশিত কোনো শক্ত অবস্থান দেখা যায়নি। অনেকেই মনে করছেন অন্তত কূটনৈতিক ভাষায় একটি বিবৃতি দেওয়া যেত, যেমন আমরা এই ধরনের সংঘাত বা যুদ্ধকে সমর্থন করি না, এমন একটি নিরপেক্ষ অবস্থানও প্রকাশ করা সম্ভব ছিল, কিন্তু সেটাও করা হয়নি। বরং বিশ্লেষকদের মতে বাংলাদেশ এমনভাবে অবস্থান নিয়েছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই অসন্তুষ্ট না হয়। অর্থাৎ কৌশলগতভাবে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, যা অনেকের চোখে আমেরিকার পক্ষ নেওয়ার মতোই মনে হয়েছে। ফলাফল, ইরান এখন স্পষ্টভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কেন এতটা মনোকষ্ট ইরানের? কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। যখন ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ব তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, তখন তারা একটি বিশেষ ঘোষণা দেয়। ইরান জানায় নির্দিষ্ট 6টি দেশের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। অর্থাৎ এই দেশগুলোর জাহাজ তেল নিয়ে অবাধে চলাচল করতে পারবে। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, সেই তালিকায় ছিল বাংলাদেশ। এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে? উত্তর হলো না, পারেনি। কেন পারেনি? এর পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস, একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যা না জানলে পুরো ঘটনাটা বোঝা সম্ভব নয়। আর সেই ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2008 সালে। সে সময় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাই কমিশনার হিসেবে পরিচিত ছিলেন জেমস এফ মরিয়ার্টি। সেখান থেকেই শুরু হয় একটি ভিন্ন গল্প, যার প্রভাব আজকের এই পরিস্থিতিতেও দেখা যাচ্ছে। একটা সময় ছিল যখন শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হতে থাকে। শুধু মামলা নয়, অভিযোগ ওঠে এসবের অনেকগুলোই ছিল গায়েবী, মিথ্যা কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তারেক রহমানকে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ঘোষণা করা হয় পলাতক আসামি হিসাবে। একসময় তাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি একজন রাষ্ট্রের জন্য হুমকি বা সন্ত্রাসী ধরনের ব্যক্তি। ঠিক সেই সময়েই মার্কিন কূটনীতিক এফ মরিয়ার্টি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে সুপারিশ করেন যাতে তারেক রহমান যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন। অর্থাৎ তার বিরুদ্ধে এক ধরনের নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপের প্রস্তাব দেওয়া হয়। এরপর থেকেই বিষয়টি আরও আলোচনায় আসে এবং বলা হয় সেই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত বহাল রয়েছে। এখন প্রশ্ন আসে, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কেন নেওয়া হলো খলিলুর রহমানকে? আসল খেলা কিন্তু এখানেই। বিশ্লেষকদের মতে খলিলুর রহমানকে এই দায়িত্ব দেওয়ার পেছনে বড় কারণ হচ্ছে তার আন্তর্জাতিক সংযোগ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহল সহ জেমস এফ মরিয়ার্টির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি মার্কিন সংস্থাগুলোর সঙ্গেও তার ভালো বোঝাপড়া আছে বলেও আলোচনায় রয়েছে।
এই বাস্তবতাকে সামনে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীরা মনে করেন রাষ্ট্র পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা জরুরি। আর সেই লক্ষ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় খলিলুর রহমানকে। অর্থাৎ এটি ছিল কৌশলগত একটি সিদ্ধান্ত, হঠাৎ করে নেওয়া কোনো পদক্ষেপ নয়। এরপর দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান ইঙ্গিত দেন এই কাজ তিনি একা করবেন না, এক্ষেত্রে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত রয়েছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আন্তর্জাতিক মহলে সক্রিয় ভূমিকা রাখছেন। এর মধ্যে রয়েছেন মর্তুজা, যিনি ইতোমধ্যে সেখানে কাজ করছেন আন্তর্জাতিক পর্যায়ে ইমেজ তুলে ধরার ক্ষেত্রে। এছাড়াও খলিলুর রহমান এবং জুবাইদা রহমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে এই সফরে তারা জেমস এফ মরিয়ার্টি সহ বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে বৈঠক করেছেন। মূল লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করা। একই সাথে সম্ভাব্য রাষ্ট্রীয় সফর ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার দিকেও কাজ চলছে। সব মিলিয়ে একটি বড় কূটনৈতিক প্রস্তুতি চলছে, যার প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন বিশ্লেষকরা বলছেন এখানে আরও একটি বড় পরিকল্পনা থাকতে পারে। ধারণা করা হচ্ছে তারেক রহমান বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে, আর তা হলো মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির পদে নিয়ে আসা। কেন? কারণ মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তার সঙ্গে হিলারি ক্লিন্টন সহ প্রভাবশালী অনেক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী করার একটি কৌশল হিসাবে বিষয়টি দেখা হচ্ছে। তবে এর পেছনে কিছু শর্তও থাকতে পারে, এমনটাই আলোচনায় রয়েছে। প্রথমত, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও দৃশ্যমান করতে হবে। দ্বিতীয়ত, চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক কিছুটা কমানোর চাপ আসতে পারে। অর্থাৎ আঞ্চলিক প্রভাবের ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়ায় ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ আঞ্চলিক রাজনীতিতে ভারতকে অনেক সময়ে একটি প্রধান অংশীদার হিসেবে দেখা হয়। এ কারণে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যেখানে অজিত দোভাল, বিক্রম মিশ্রি, অমিত শাহ এবং এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতে পারেন। কিন্তু এই পুরো কৌশল বাস্তবায়নের পথে একটি বড় ঝুঁকিও তৈরি হয়েছে। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় অপরচুনিটি কস্ট, অর্থাৎ একটি সুযোগ নিতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলা। বর্তমানে বাংলাদেশ ঠিক সেই অবস্থাতেই পড়েছে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। একদিকে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা, অন্যদিকে জ্বালানি সংকট। আপনারা দেখছেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, জ্বালানির চাপও বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের অসন্তোষ আরও বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ আগে বাংলাদেশের জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পরিবহনের, সেটা এখন আর বহাল নেই বলে আলোচনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। অন্যদিকে বাংলাদেশ এখন রাশিয়া থেকে জ্বালানি আমদানির দিকেও নজর দিচ্ছে, যেখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এর অনুমতি বিষয়টিও আলোচনায় এসেছে। সব মিলিয়ে একটি জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আর অনেকেই মনে করছেন শুরুতেই যদি একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক বার্তা দেওয়া যেত, তাহলে হয়তো পরিস্থিতি এতটা কঠিন হতো না। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আশ্বস্ত করেছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ইরানের হাত থেকে বের করে আনবে। এই প্রেক্ষাপটে বিষয়টি তোলা হয় জাতিসংঘের মঞ্চে। একটি প্রস্তাব আনা হয় যেখানে প্রায় 30টি দেশ অংশ নেয় এবং বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করে। তাদের যুক্তি ছিল হরমুজ প্রণালীর কারণে বৈশ্বিক তেল সরবরাহ ঝুঁকিতে পড়েছে, তাই এর নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে নেওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না, কারণ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরানের প্রভাবলয়ে রয়েছে। এরপর বিশ্বকে চমকে দিয়ে রাশিয়া, চীন, ফ্রান্স সহ কয়েকটি দেশ ইরানের পক্ষে অবস্থান নেয় এবং ভেটো দেয়। ফলে প্রস্তাবটি কার্যকর হয়নি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের মতোই ইরানের হাতেই রয়ে যায়। অন্যদিকে এই পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প এর নীতিও সমালোচনার মুখে পড়েছে বলে আলোচনা রয়েছে। তার সিদ্ধান্ত নিয়ে নিজ দেশেই বিরোধিতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক অস্থির অবস্থার দিকে এগোচ্ছে, আর সেই অস্থিরতার মাঝেই বাংলাদেশও জড়িয়ে পড়েছে, যা অনেকের মতে সঠিক সময়ে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত না নেওয়ার ফল। দর্শক, আরো অনেক কিছু বলার ছিল, সব বলতে পারিনি।
বর্তমান সরকারের পক্ষে কূটনৈতিক যুদ্ধ আদৌ ভালো করা সম্ভব হবে কিনা, আমেরিকার সর্বশেষ পরিণতি কি দাঁড়াবে, ইরানের আগামী দিনের ভবিষ্যৎ কেমন হবে বুঝতে চাইলে কমেন্টে মতামত জানান এবং নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।